আচমকা নীরবের কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল তুবার। বুক ফেটে চৌচির হয়ে গেল যেন। অবাধ কান্নার জোয়ার উপচে পড়তে চাইলো চোখ বেয়ে। কৌশিক ভাইয়ের বিয়ের কথা চলছে। তুবার কৌশিক ভাই অন্য কারোর হবে? যে বুকে তুবার পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পায়, সেই বুকে অন্য কারোর জায়গা হবে? কৌশিকের বাহুডোরে অন্য কোনো মেয়ে থাকবে? তারা ঘনিষ্ঠ হবে? যে নিষিদ্ধ সুখ কয়েক মুহূর্তের জন্য পাগল করেছিল তুবাকে, সেই সুখ এবার অন্য কেউ পাবে? ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল তুবার। সন্দেহর তীর তুবার হৃৎপিণ্ডের মধ্যেখানে ঢুকলো। অসহনীয় ব্যথায় হাঁসফাঁস করে উঠল তুবা। দম আটকে আসছে যেন। মুহূর্তের মধ্যে জোরে জোরে শ্বাস টানতে শুরু করলো, যেন অদৃশ্য কোনো হাত তুবার গলা শক্ত চেপে ধরেছে। আচমকা তুবার চেহারার রং পরিবর্তন হতে দেখে চমকে উঠল রিয়া আর নীরব। তুবার ফর্সা মুখ লালচে রং ধারণ করেছে। জোরে জোরে শ্বাস টানছে, পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। তুবার এমন হঠাৎ পরিবর্তনে ব্যতিব্যস্ত হয়ে উঠল দুই ভাই বোন। রিয়া বেশ বুঝতে পেরেছে এটা প্যানিক অ্যাটাক হওয়ার লক্ষণ, তাই তুবাকে শান্ত করতে মরিয়া হয়ে উঠল রিয়া। নিচু কণ্ঠে চেঁচিয়ে উঠল, নীরব, গাধার বাচ্চা, কি বললি এটা? পানি আর তাড়াতাড়ি, তুবার প্যানিক অ্যাটাক হয়েছে। নীরব হকচকিয়ে গেল। দৌড়ে রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে দিল। রিয়া তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। নীরব আসতেই পানির গ্লাসটা হাতে নিয়ে তুবার মুখের সামনে ধরল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা স্বরে বলল, তুবা পানি খায়, রিল্যাক্স। কৌশিক ভাইয়ের বিয়ের কথা হচ্ছে না পাগলি, নীরব এমনি এমনি বলেছে। নীরব বোনের কথায় সম্মতি জানালো। ঘন ঘন ওপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ রিয়া ঠিক, আমি ভুল, আমি মিথ্যে বলেছি। তবুও তুবার মন মানল না। বহু কষ্টে এক ঢোক পানি খেলো। লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রিয়া তখনও তুবার মাথায় ঘন ঘন হাত চালাচ্ছে। তুবার শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হতেই রিয়া অভিযোগ করে বলল, তোর এত ভয় নেই, কি করি বলতো তোবা? মালা গেথে কৌশিক ভাইয়ের গলায় ঝুলিয়ে দেই। তুই এমন কেন করিস? 2 বছর আগেও বড়মার মুখে রাইমাকে বউ করার কথা শুনে এমন প্যানিক করেছিলি। বেচারা কৌশিক ভাই ইম্পর্টেন্ট ক্লাস ফেলে ছুটে এসেছিল তোর কাছে। তোর মনের ভয় দূর করতে সেদিনই রেজিস্ট্রি অফিস গিয়ে বিয়ে করলো। সাক্ষী হিসেবে আমাদেরকেও কান ধরে টেনে নিয়ে গিয়েছিল। তার জন্য তো লোকটা সাধ্য মতো সব করে, কিন্তু এত স্যাক্রিফাইস করছে তোকে খুশি করতে, তোর মনের ইনসিকিউরিটি দূর করতে কত পাগলামি করে। তুই তবু এমন বাচ্চামি করিস? তুবার শরীর তখনও মৃদু কাঁপছে। রিয়া 2 হাত শক্ত করে চেপে ধরল। তুবা কম্পিত গলায় বলল, আমার খুব ভয় হয় আপু, খুব ভয় হয়। ওই মানুষটা আমার প্রতিটা লোমের সাথে মিশে গেছে। আমার পুরো দেহে ওনার স্পর্শ গেঁথে আছে। ঘুমের মাঝেও আমি ওনাকে অনুভব করি। উনি আমার একমাত্র শান্তি আপু। যদি পরিবার আমাদের আলাদা করে দেয়, আমি বাঁচব কিভাবে? তোর মনে হয় কৌশিক ভাই সেটা মেনে নেবে? না মানুক, কিন্তু ঝড় তো উঠবে। রিয়া ফোঁস করে শ্বাস ছাড়লো। শান্ত চোখে তাকিয়ে বলল, তোরা দুজনে কি জানতি না এই পরিবারে নিজেদের মধ্যে প্রণয় ঘটানো নিষেধ? জেনে বুঝে নিষিদ্ধ প্রণয়ে জড়িয়েছিস দুজন। এখন একটু একটু ঝড়ের মোকাবেলা তো করতেই হবে। মাঝখান থেকে নীরব ফোড়ন কেটে বলল, তুই একটু বেশিই ভাবছিস তোবা। আরে আমি তো এমনিই বলছিলাম কথাটা, শিওর হয়ে তো বলিনি। হতে পারে রিয়ার বিয়ের কথা হচ্ছে, বহু পরে সিরিয়ালে রিয়া আছে। ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে কি কেউ ছেলের বিয়ের কথা ভাববে? তুই না আসলেই বুদ্ধু। নাক মুখ কুঁচকে কথাগুলো বলল নীরব। এই পর্যায়ে তুবা চিন্তায় পড়ে গেল। আসলে কার বিয়ের কথা হচ্ছে, রিয়ার নাকি কৌশিকের? ভাবতে ভাবতে মাথাটা ঝিম মেরে আসলো। পেটের মধ্যে মুচড়ে উঠছে। অতিরিক্ত চিন্তায় প্রেসার নেমে গেছে হয়তো। পেট গুলিয়ে বমি পাচ্ছে। তুবা 2 হাতে মুখ চেপে ধরলো। অবস্থার বেগতিক দেখে কপাল চাপড়ালো রিয়া। তুবাকে ধরে উঠিয়ে দোতলায় সিঁড়ি ধরলো। যেতে যেতে নীরবকে বলে গেল, ছোট মাকে 2টো ডিম সেদ্ধ আর গরম দুধ আনতে বলতো, তোবার মনে হয় প্রেসার ফল করেছে।
রিয়ার প্রচেষ্টায় তখন তুবা খানিকটা সুস্থ হলেও মন থেকে সন্দেহ যাচ্ছে না। মনের সন্তুষ্টির জন্য সেই সকাল থেকে নিজের মায়ের পেছন পেছন ঘুরছে, ঘ্যান ঘ্যান করে জানতে চাইছে কার বিয়ের আলোচনা হলো। ঘরে ময়না বেগম কয়েকবার চোখ রাঙিয়ে তাকালেন মেয়ের দিকে। বড়দের কথা আড়ি পেতে শোনার জন্য মেয়েকে কয়েক দফা ধমকও দিলেন, জোর জবরদস্তি কলেজেও পাঠাতে চাইলেন। কিন্তু নাছোড়বান্দা তুবা মায়ের পেছন থেকে এক পাও নড়ল না। সত্যিটা না জানা পর্যন্ত সে ঠিক মতো খেতেও পারছে না। ঠিক এভাবেই ছটপট করতে করতে সকাল পেরিয়ে দুপুর গড়ালো। বাড়ির রমণীগণ রান্নাঘরে দুপুরের খাওয়ার আয়োজন করছেন। তুবা তখনও ময়না বেগমের পেছন পেছন ঘুরছে। তো ওকে বিড়াল ছানার মতো আঁচল ধরে ঘুরতে দেখে আরো এক দফা ধমক দিলেন ময়না বেগম। এরপর তরকারির বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে কনকচাপা বেগম চেয়ার ঠিক করছেন। রান্নাঘরে বর্তমানে আছেন শুধু মেজো চাচি নাইমা বেগম। তুবাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাত ধরে টেনে তুবাকে কাছে নিলেন। তুবার থুতনিতে আলতো করে হাত রেখে প্রশ্ন করলেন, কি হয়েছে আমাদের চড়ুই পাখির? এত তুরুম ফুরুম করছিস কেন? তুবা যেন মোক্ষম সুযোগ খুঁজে পেল। খপ করে নাইমা বেগমের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ও মেচুমা, বলো না কার বিয়ের কথা হচ্ছে বাড়িতে? মাকে তখন থেকে জিজ্ঞেস করছি কিন্তু বলছে না। জানতে চাস? হ্যাঁ, খুব চাই, বলো না প্লিজ। নাইমা বেগম ঘুরে দাঁড়ালেন, চাকু দিয়ে টমেটো কাটতে কাটতে জবাব দিলেন, বলতে পারি, কিন্তু লজ্জা পাবি না তো? আমি কেন লজ্জা পাবো? ওমা, যে বিয়ের কথা শুনে মেয়েরা লজ্জা পায় না বুঝি? তোরই তো বিয়ের কথা চলছে। রামিন ভাইয়ের মেয়ের বিয়েতে গেছিলাম না, সেখানে একজন প্রস্তাব রেখেছে তোর জন্য। ছেলেটা খুব ভালো বুঝলি, তোর সাথে একদম মানানসই। কথাবার্তা মিলে গেলে তোদের আকদ করিয়ে রাখবো। রিয়ার বিয়ের পর তোকে উঠিয়ে নেওয়া যাবে, এমনটাই কথা হচ্ছিল তখন। আর তোর আচমকা ধূপ করে পাশে কিছু পড়ার শব্দে তিনি কাজ বাদ দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন। রান্নাঘরের মেঝেতে তুবার জ্ঞানহীন দেহটা লুটিয়ে পড়তে দেখে দুই হাতে মুখ চেপে চিৎকার করে উঠলেন। নাইমা বেগমের গলা ফাটানো চিৎকার শুনে বাড়ির ছোট বড় সবাই ছুটে এলো রান্নাঘরে। রান্নাঘরের মেঝেতে জ্ঞানহীন তুবাকে পড়ে থাকতে দেখে আটকে উঠল সবাই। তৌহিদ সাহেব দৌড়ে এসে মেয়েকে টেনে তুললেন। মাথার পেছনে হাত রাখতেই চটচটে আঠালো রক্তে ভিজে উঠল হাত। ইতিমধ্যে ময়না বেগম আহাজারি করে কাঁদতে শুরু করেছেন। কনকচাপা বেগম তাকে নিজের বাহুতে আগলে নিয়েছেন। মেয়ের মাথা পেছনে রক্ত দেখে তৌহিদ সাহেব দিশেহারা, কি করবেন না করবেন কোনো দিশা। পেছন থেকে জামাল সাহেব তাড়াহুড়ো কণ্ঠে বললেন, ওকে ওঠা তাওহিদ, হাসপাতালে নিয়ে যেতে হবে। বড় ভাইয়ের ডাকে যেন সংবেদন ফিরে পেলেন তৌহিদ সাহেব। পাঞ্জাবির হাতায় চোখ মুছে মেয়েকে কোলে তুলে নিলেন। এরপর ছুটলেন গাড়ির দিকে। যত দ্রুত সম্ভব মেয়েকে হসপিটালে নেওয়া চাই। প্রায় আধ ঘন্টার ব্যবধানে হসপিটালে পৌঁছেছে সকলে। পুরো রাস্তায় একেবারের জন্য তুবা জ্ঞান ফিরেনি। হসপিটালের পৌঁছানোর পর নীরব কৌশিকের নাম্বারে ফোন লাগালো। দুবার রিং বাজতে ফোনটা রিসিভ করলো কৌশিক। তবে নীরবকে কিছু বলতে না দিয়ে কৌশিক ছোট্ট করে বলল, মিটিং আছে, পরে কথা বলছি। এইটুকু বলেই ফোন কেটে দিল। অসহায় নীরব আবারও ফোন লাগালো। বারে বারে ফোন করতে দেখে ফোনটা সাইলেন্ট করে রাখলো কৌশিক। এদিকে ভেতরে তুবার ট্রিটমেন্ট চলছে, বাইরে পরিবারের সবাই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। নীরব আর রিয়া সমান তালে কৌশিকের নাম্বার ডায়াল করছে। গুরুত্বপূর্ণ মিটিং হওয়ায় ফোনের দিকে নজর দিল না কৌশিক, কিন্তু মিনিট 10 যাওয়ার পর তাই দেখতে ফোনটা হাতে নিল। এই 10 মিনিটে নীরবের 90+ এবং রিয়ার 80+ মিস কল দেখে হৃদয় কুঁচকে গেল কৌশিকের। এমন পাগলের মতো ফোন করার মানে কি? খটকা লাগলো কৌশিকের। সে 1 মিনিটের বিরতি নিয়ে বাইরে এসে কল ব্যাক করলো। নীরব যেন ফোন হাতে নিয়েই ছিল। রিং বাজতেই সাথে সাথে রিসিভ করলো নীরব। গরম সুরে ঝাড়ি মেরে উঠল,
ফোন কেন উঠাচ্ছ না তুমি? বললাম তো মিটিং আছে, এত ফোন দিচ্ছিস কেন? থাকো তুমি তোমার মিটিং নিয়ে। এদিকে তুবা হসপিটালে মাথা ফাটিয়ে মরতে বসেছে। নীরবের কথা শুনে সহসা চমকে উঠল কৌশিক। বুকের ভেতর কোনো ভারী বস্তু দ্বারা সজোরে বাড়ি লাগলো যেন। দিন দুনিয়া জ্ঞান হারিয়ে ফেললো কৌশিক। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতো বলল, কি? আমি আসছি। ব্যাস এইটুকু বলার শক্তি পেয়েছে কৌশিক। ফোনটা কোনো মতে পকেটে পুরে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়ে গেল অফিস থেকে। ভুলেই বসলো মিটিং এর কথা। চাকরি গেলে যাক, তাতে কৌশিকের কিচ্ছুও যায় আসে না। তুবার আগে কোনো কিছুই নয়, এমনকি কৌশিকের নিজের প্রাণও নয়। নীরব ফোনটা কাটার পরপরই ভেতর থেকে ডক্টর বেরিয়ে এলেন। পরিবারের সবাই ছুটে গেল ডাক্তারের কাছে। তাওহিদ সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন,